গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত বেগম রোকেয়া পদক 2020 প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার জীবনের 24টি বছর সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন, স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লাখ মা বোনের প্রতি, যে মা বোনরা তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করেছিলেন। শুধু মণ্ডলী, আজকে আমার খুব খারাপ লাগছে যে আজকে আপনাদের সঙ্গে আমি একবার কাছে থেকে বসে নিজের হাতে পদকটা দিতে পারলাম না। তার কারণ আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে আমাদের আমার বিশেষ করে যাতায়াত খুবই সীমাবদ্ধ হয়ে গেছে, যে কারণে আজকে আমার পক্ষ থেকে আমাদের প্রতিমন্ত্রী ইন্দিরা সে আপনাদের হাতে পদক তুলে দিয়েছেন। আপনারা যে গ্রহণ করেছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এমন একজন মানুষের জীবনে কথা বলছি এবং যাকে স্মরণ করছি, তার জন্ম না হলে আমাদের মুসলমান মেয়েরা আসলে লেখাপড়া শিখে আজ আমরা যে সমাজের বিভিন্ন জায়গায় নিজেদের স্থান করতে পারছি, সেটা করতে পারতাম কিনা সন্দেহ। তার কারণ হচ্ছে যে 19 শতকের গোড়ার দিকে মেয়েদের কোনো ঘরের বাইরে যাবার কোনো অধিকার ছিল না, শিক্ষা গ্রহণ করবার অধিকার ছিল না। আচ্ছা, একটা রক্ষণশীল পরিবারের মধ্যে মানুষকে মেয়েদের বসবাস করতে হতো, লেখাপড়ার কোনো সুযোগই প্রকৃতপক্ষে ছিল না। কিন্তু সেই অচলায়তন ভেদ করে আমাদেরকে আলোর পথে যাত্রা শুরু করিয়েছেন বেগম রোকেয়া। তিনি সমাজের একটা বিবর্তন নিয়ে এসেছিলেন এবং নিজের উদ্যোগে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই তিনি এই দেশের নারী সমাজকে নিয়ে আসেন এবং তাদের শিক্ষা আলোকিত করেন। কারণ তার একটাই লক্ষ্য ছিল, তিনি নিজে বলতেন, তার লেখায় যেটা স্পষ্ট আছে, তিনি বলতেন যে কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক। আনকোড। আমি তাকেই কোট করলাম যে আসলে তিনি নিজে যেমন ভাইয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, পরবর্তীতে স্বামীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কারণ তার ভাইয়ের কাছ থেকে তিনি ইংরেজি এবং বাংলা শিক্ষা নেন। আর এরপরে তার স্বামী তার পাশে ছিলেন, তিনি একজন সুশিক্ষিত ছিলেন, কাজেই তার কাছ থেকে সব রকম সহযোগিতা পেয়েছিলেন। যার জন্য এবং স্বামীর মৃত্যুর পরে তিনি তার নামে স্কুলও করে মেয়েদেরকে স্কুলে আনতে গেলে তখন অনেক বাধার সম্মুখীন হতো। ঘোড়ার গাড়িতে কাপড়ে পর্দা টানিয়ে তারপরে চলতে হতো এবং তিনি বাড়িতে যেয়ে গার্জিয়ানদেরকে অনুরোধ করে বলে তারপর তার মেয়েদেরকে স্কুলে আনা বা মেয়েদেরকে সংগ্রহ করতেন। এইভাবে কষ্ট করেই কিন্তু তিনি এই শিক্ষার আলোটা জ্বালিয়ে দিয়ে যান আমাদের জন্য, যার জন্য আজকে আমরা বলতে পারি যে মেয়েরা অনেক সুযোগ আমরা পেয়েছি। আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কিন্তু মেয়েদের অবদান রয়েছে এবং স্বাধীনতার পর জাতির পিতা কিন্তু মেয়েদের নেতৃত্ব গড়ে তোলার জন্য আমাদের সংবিধানে তিনি সেখানে মেয়েদের অধিকারের কথা যেমন বলেছেন, সমান অধিকারের কথা, পাশাপাশি আমাদের জাতীয় সংসদে মেয়েদের জন্য তিনি আসন রেখে দেন, ধীরে ধীরে মেয়েরা গড়ে ওঠে এবং মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। কারণ স্বাভাবিকভাবে আমরা নিজেও জানি যে অনেক পরিবার এমন ছিল, ছেলেদেরকে শিক্ষা দিতে রাজি ছিল, মেয়েদেরকে বেশি পড়াশোনা করতে চাইতো না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরেই কিন্তু এই সুযোগটা করে দেন। আবার চাকুরি ক্ষেত্রে, এমনকি পাকিস্তান আমলেও অনেক ক্ষেত্রে মেয়েদের কম্পিটিশন পরীক্ষায় অংশগ্রহণ করবারও সুযোগ ছিল না। যেমন জুডিশিয়াল সার্ভিসে কোনো মেয়ে যেতে পারবে না, পাকিস্তানে এই ধরনের আইন ছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিব সেই আইন পরিবর্তন করে দেন, কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন মেয়েরা কাজ করতে পারে সেই সুযোগটা তিনি সৃষ্টি করে দিয়েছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত মেয়েরা নির্যাতিত হয়, আজকে আমাদের সমাজে অনেক পরিবর্তন এসেছে। একটা নির্যাতিত মানুষ বলতে পারে, মামলা করতে পারে, কিন্তু তখনকার সমাজ ব্যবস্থা এমন ছিল যে জন্য মেয়েরা নিজেরা দায়ী না, কিন্তু তারা নির্যাতিত হয়েছে বলে তারা বাবা মা ভাই বোন সবাই মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতো।
সেই সমস্ত মেয়েদেরকে যারা পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশের রাজাকার আলবদর আল শামস দ্বারা নির্যাতিত নিগৃহীত ছিল, তাদেরকে উদ্ধার করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, চিকিৎসার জন্য স্পেশাল নার্স নিয়ে আসা, সুইজারল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে তিনি ডাক্তার নিয়ে এসেছেন, নার্স নিয়ে এসেছেন, তাদের চিকিৎসা ব্যবস্থা করেছেন এবং তাদেরকে সমাজে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে আমার মায়েরও বিরাট ভূমিকা আছে, কারণ তিনি নিজে তাদের দেখতে গেছেন, তাদের বিবাহের ব্যবস্থা করেছেন একসাথে। এবং এই যে বিবাহ দেওয়া বা তাদের একটা পরিচয়, অনেক বাবা মা নিজের পরিচয়টা দিতে চায়নি, কারণ বাবা নাম লিখতে হতো। অনেক বাবাই এই মেয়েদেরকে ঘরে ফিরিয়ে নিতে আপত্তি জানায়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে লিখে দেবে যে এই মেয়েদের বাবার নাম শেখ মুজিবুর রহমান, বাড়ির ঠিকানা 32 নম্বর সড়কের ধানমন্ডির বাড়ি। সেই ঠিকানা দিয়েই কিন্তু তাদের বিবাহ হয় এবং তাদের পুনর্বাসন করা হয়। অর্থাৎ নারীর ক্ষমতায়ন, নারীর জাগরণ, নারীর শিক্ষা, নারীর অধিকার সম্পর্কে তিনি আমাদেরকে সচেতন করেছেন। শুধু এখন বলে না, তার যে লেখা বইগুলি, অসমাপ্ত আত্মজীবনী বা কারাগারের রোজনামচা, সেখানেও আপনারা যদি পড়েন, এমনকি তার চীন ভ্রমণের যে কাহিনী, সেই 52 সালে তিনি চীনে গেছেন, সেখানে তিনি নারীদের অবস্থান দেখেছেন, সেখানেও কিন্তু সেই নারী ক্ষমতায়নের কথা তিনি উল্লেখ করেছেন। কাজে আমরা আজকে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে, আমরা চাই আমাদের দেশের মেয়েরাও সমানভাবে এগিয়ে যাক, কারণ বেগম রোকেয়া আমাদের পথ দেখিয়ে গেছেন। আর একটা সমাজে যেখানে অর্ধাংশ নারী, একটা সমাজকে যদি উন্নত করতে হয়, তাহলে মানে একটা যেখানে আমাদের অর্ধেকই, প্রায় অর্ধেকের বেশি অনেক ক্ষেত্রে আমাদের নারীরা সংখ্যায়, তারা সমানভাবে যদি নিজেদেরকে তৈরি করতে না পারে, তাহলে সেই সমাজ কিভাবে গড়ে উঠবে? এবং বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজে অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই, তো তারা কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই স্বাধীনতার পর আমরা বিভিন্ন উদ্যোগ নেই, এবং যার ফলে আজকে বাংলাদেশ, সে আমি বলবো যে নারীদের ক্ষমতায়নে যথেষ্ট আমরা মানে অগ্রগতি পেয়েছি। এই নির্যাতিত মেয়েদেরকে পড়াশোনা এবং তাদের চাকরির জন্য, এবং তাছাড়া মেয়েদের চাকরির জন্য সরকারি চাকরির ক্ষেত্রে 10% কোটার ব্যবস্থা, এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়েছিলেন। আজকে যদি সে ব্যবস্থাটা না করতেন, তাহলে অনেক মেয়েই সরকারি চাকরি পেত না। তারপরেও আমরা অনেক পিছিয়ে ছিলাম, কারণ তিনি তো একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। তখন তিনি আমাদের একটি সংবিধান দেন, একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা, প্রায় 1 কোটি শরণার্থী পুনর্বাসন, 3 কোটি মানুষ গৃহহারা, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া, প্রতিটি পরিবারের যে শহীদ পরিবার, তাদের আর্থিক সহায়তা দেওয়া, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে একটা দেশকে সার্বিকভাবে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, যেখানে একটা কারেন্সি নোট ছিল না, রিজার্ভ মানি ছিল না, কিছুই ছিল না, সেই অবস্থায় তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উন্নয়নের দিকে। এবং সেই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেন, তখনই আপনারা জানেন যে 75-এর 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এই হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা তা না, আমার মা, যিনি সারা জীবন আমার বাবার পাশে থেকে এই স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছেন, সহযোগিতা করেছেন। যখন আমার বাবা জেলে থাকতেন, তখন দল গঠন থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম করা বা তার মামলা মোকদ্দমা দেখা বা আমাদেরকে মানুষ করা, লেখাপড়া শেখানো, সব দায়িত্ব কিন্তু আমার মা নিজে করেছেন। কাজে সেখানে আমরা দেখি যে সমাজে কত বড় দায়িত্ব তিনি পালন করে গেছেন, অথচ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়ার সুযোগ তার ছিল না, কারণ সে সময়কার যুগে মেয়েরা একটু বড় হলে আর তাদেরকে স্কুলে যেতে দেওয়া হতো না, পড়তে দেওয়া হতো না। কিন্তু সেখানে আমি দেখেছি আমার মা খুব জ্ঞান পিপাসু ছিলেন এবং নিজের চেষ্টায় তিনি অনেক লেখাপড়া করতেন এবং আমাদেরকে সবসময় লেখাপড়া করতেও তিনি উৎসাহিত করতেন। সেই আমার মাকেও নির্মমভাবে হত্যা করে। আমার 3টি ভাই, 2 ভাই মুক্তিযোদ্ধা, কামাল জামাল, তাদেরকে হত্যা করে। আমার একমাত্র চাচা বোন আছে, তিনি মুক্তিযোদ্ধা, তাকে হত্যা। এইভাবে আমাদের পরিবারের, আমার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি, ছোটো ফুপুর বাড়ি আক্রমণ করে প্রত্যেক পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে 15ই আগস্ট হত্যা করা হয়। শুধু হত্যা করা হয় না, এই হত্যার বিচার আমরা চাইতে পারতাম না, কারণ তাই খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়ে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। আমি কিন্তু আমার বাবার মার হত্যার বিচার আমি যে চাইবো, আমি মামলা করবারও কোনো সুযোগ আমাদের ছিল না, পাইনি। 96 সালে সরকার আসার পরই প্রথম সেই আইন বাতিল করে দিয়ে
তখন এই মামলা করার সুযোগ পাই এবং বিচার করি। তো এই যে একটা অবিচারের ধারা বাংলাদেশে অব্যাহত ছিল, সেখান থেকে বাংলাদেশকে একটা সুবিচারের দিকে নিয়ে আসা এবং মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের কাজ। জাতির পিতা যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ নিয়েই আমি কাজ করে যাচ্ছি, যার জন্য আজকে আমাদের নারী সমাজ, আমি যখন সরকার গঠন করি, আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা ছিল না জজ। শুধু যেহেতু আইনটা তিনি সংশোধন করেছিলেন বলেই জুডিশিয়াল সার্ভিসে মেয়েরা সুযোগ পেয়েছিল, কিন্তু হাইকোর্টে কোনো বিচারক মহিলা ছিল না। আমি 96 সালে আসার পর উদ্যোগ নেই, তখনকার মহামান্য রাষ্ট্রপতিকে এবং চিফ জাস্টিসকে বলে সেখানে আমরা নারী যাতে প্রথম হাইকোর্টে জজ হতে পারে সেই ব্যবস্থাটা নিয়েছিলাম। কোনো সচিব কিন্তু ছিল না মহিলা। আমি কিন্তু সরকার আসার পর সে মহিলা সচিব আমরা করি, এবং এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবস্থানটা আমরা নিশ্চিত করি। আমাদের মেয়েরা যাতে অবহেলিত না হয় তাদের জন্য লিগ্যাল এইড সিস্টেম চালু করি, বিনা পয়সায় তারা যেন কোনো তাদের উপর অন্যায় হলে তারা যেন মামলা করতে পারে, বিচার পাইতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করেছি। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা স্বামী পরিত্যক্তা ভাতা চালু করে দিয়ে সমাজে তাদের সুরক্ষার ব্যবস্থা করি। পরিবারে তার যেন অবস্থানটা থাকে, কারণ আপনারা জানেন যে একটা মেয়ে যখন বিধবা হয়ে যায় বা স্বামী পরিত্যক্তা হয়, তখন না বাবার বাড়ি ঠাঁই হয় না স্বামীর বাড়ি ঠাঁই হয়, কিন্তু তার হাতে যদি কিছু টাকা থাকে তাহলে সব জায়গায় জায়গা হয়। যেটা জাতির পিতা সবসময় বলতেন যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই অর্থনৈতিক স্বাধীনতাটা যদি থাকে, সে যদি কিছু অর্থ উপার্জন করে, তাহলে পরিবারে তার একটা অবস্থান থাকে, পরিবারে তার একটা গুরুত্ব থাকে। কাজেই সেদিক থেকে তিনি সবসময় এটা চিন্তা করতেন যে মেয়েরা আর্থিকভাবে কীভাবে সচ্ছল হবে, কাজে লেখাপড়া শেখা এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা। আমরা আমাদের সরকার গঠন করার পর থেকে, আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আমরা সবসময় এই দিকটাই উদ্যোগ নিয়েছি, এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। এমনকি আপনারা জানেন যে প্রায় 1,20,00,000 উপর মায়ের নামে প্রাথমিক বিদ্যালয়ের আমরা যে উপবৃত্তি দেই, সেই বৃত্তির টাকাটা সোজা মার নামে চলে যায়। এখন আমরা মোবাইল ফোনের মাধ্যমে মায়েদের হাতে টাকা পৌঁছে দিই। কারণ আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি আপনাদের হাতে টাকা দিই আপনার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন কি না। বিরোধী দলে থাকতে এগুলো আমরা করে রেখেছিলাম, সরকার আসার পর এটা চালু করে দিই। এই যে আমরা শিক্ষার উপরে যেমন গুরুত্ব দিয়েছি, সেই সাথে সাথে মেয়েদের কর্মসংস্থান আমরা যেমন জয়িতা ফাউন্ডেশন করেছি, এবং বিভিন্ন তথ্য আপা সেখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে যে মেয়েদের কাছ থেকে আমাদের তথ্য সংগ্রহ করা এবং তাদের অসুবিধাগুলি দূর করা, সেই ব্যবস্থা নেওয়া হয়। মেয়েদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আমাদের পার্লামেন্টে এটা ঠিক যেটা একটা ইউনিক অবস্থা, কারণ পার্লামেন্টে স্পিকার, লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার সবাই মহিলা। দীর্ঘদিন এই ব্যবস্থাটা চলছে, সেটা একদিক দিয়ে খুবই মানে সারা বিশ্বব্যাপী এটা খুব সমাদৃত হয়। আবার শান্তিরক্ষা মিশনে আমাদের মেয়েরা খুবই ভালো কাজ করছে। যখনই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম।